হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে আলোচনা হবে পদার্থ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে। আমরা আজকে একাডেমিক ক্লাস নিয়ে আলোচনা করব। একদম বেসিক জিনিসগুলো আলোচনা হবে এখানে। যারা একাদশ শ্রেণীতে তোমরা নতুন শুরু করেছো এই চ্যাপ্টারটা পড়া, তাদের জন্য এই ক্লাসগুলো। তো ভেক্টর চ্যাপ্টার শুরু করার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে রাশি। রাশি কী জিনিস? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় বলতে কি বোঝানো হলো? দেখো, কোনো কিছু পরিমাপ করতে গেলে আমাদের নির্দিষ্ট একটা ওয়ে থাকে। যেমন আমি তোমাকে যদি বলি যে দুইটা ছবির মধ্যে তোমাকে যদি আমি কোন ছবিটা কত বেশি সুন্দর দেখতে বলি, তাহলে তুমি কিন্তু এটা পরিমাপ করার জন্য নির্দিষ্ট কোনো ওয়ে পাবা না। হয়তো তুমি একটা জরিপ করতে পারো যে কিছু মানুষ কোন ছবিটাকে বেশি পছন্দ করতেছে, কিন্তু তুমি যদি বলো যে এই ছবিটা এই কারণে বেশি সুন্দর এবং সেটা পরিমাপ করার নির্দিষ্ট কোনো ওয়ে তুমি খুঁজে পাবা না। তুমি সময় পরিমাপ করার জন্য ওয়ে পাবা, দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ওয়ে পাবা, ভর পরিমাপ করার জন্য ওয়ে পাবা। তাহলে যে জিনিসগুলোকে পরিমাপ করা যায় এই জিনিসগুলোকে আমরা রাশি বলি, আর ভৌত জগতে যে জিনিসগুলোকে পরিমাপ করা যায় না ওগুলোকে আমরা রাশি বলি না। তাহলে এই পরিমাপ করা যাওয়ার ব্যাপারটা থেকে আমরা ভৌত রাশির সংজ্ঞাটা পাই। এই রাশিগুলোকে যখন আমরা প্রকারভেদ করতে যাই, নির্ভরশীলতার উপর ভিত্তি করে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক রাশি আর আরেকটা হচ্ছে যৌগিক রাশি। তোমরা ক্লাস 9-10-এ যে পদার্থ বই, সেখানে এই মৌলিক রাশির সংজ্ঞা বা উদাহরণগুলো পড়ছো। তবে তোমরা এখানে যে ইনফরমেশনটা মনে রাখবা সেটা হচ্ছে এই মৌলিক রাশির আরেকটা নাম হচ্ছে ভূমি রাশি। মৌলিক রাশি বা ভূমি রাশি। ভূমি কথাটা আসছে বেস বা ফান্ডামেন্টাল এর উপর ভিত্তি করে। তুমি খেয়াল করে দেখো যে যখন আমরা কোনো জিনিস গড়ে ওঠে তখন কারো উপর ভিত্তি করে গড়ে ওঠে, আর এটাকে আমরা বেস বা ফান্ডামেন্টাল বলি। এখন এই যে মৌলিক রাশিগুলো আছে, এই মৌলিক রাশিগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা বাকি যত রাশিগুলো আছে, যে কোনো রাশি, এই 7টা বাদ দিয়ে বাকি যে কোনো কিছু এগুলোর মাধ্যমে বের করতে পারি, এবং এগুলো তোমরা 9-10-এ বেসিক আকারে পড়ছো। তো যাই হোক, তোমাদের কখনো এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি ভূমি রাশি, তাহলে তুমি বুঝবা এই যে মৌলিক রাশি 7টা আছে এটাকে মিন করতেছে, আর এই 7টা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো যৌগিক রাশি। তোমরা উদাহরণগুলো পড়ে নিবা, এগুলো সম্পর্কে তোমাদের আগে থেকেই ধারণা থাকার কথা। তো আমরা এরপরে যদি দেখি, তাহলে আমরা প্রকাশের ধর্ম বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রাশিকে আবার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তোমরা 9-10-এ এই দুটোরও সংজ্ঞা আকারে কিন্তু পড়ছো যে যখন কোনো রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তখন তাকে স্কেলার বলি, আর মানের সাথে যদি দিকের প্রয়োজন হয় তখন তাকে আমরা ভেক্টর রাশি বলি। তবে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে এই জিনিসটা আরেকটু ইলাবোরেটলি পড়ব। আমরা জাস্ট তোমার হচ্ছে মান ও দিক থাকলেই তাকে ভেক্টর বলা যাবে, সংজ্ঞাটা এইভাবে দিব না বা এটাকে এইভাবে সংজ্ঞায়িত করব না। এখানে এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি বলতে গেলে আমাদেরকে বলতে হবে যাদের মান ও অভিমুখ বা দিক দুইটাই আছে, পাশাপাশি যে ভেক্টর যোগের যে বিশেষ সূত্রগুলো আছে এগুলো মানে। ভেক্টর যোগের বিশেষ সূত্রগুলো কি? ওই যে ভেক্টর যোগের বিশেষ সূত্র বলতে আমরা সাধারণত লব্ধি নির্ণয় করা বুঝি। লব্ধি নির্ণয়ে তোমরা যারা হায়ার ম্যাথে ভেক্টর চ্যাপ্টার পড়ছো তারা হয়তো একটু জানো, বাট আমরা এখানে আরও সামনের দিকে আলোচনা করব। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, এরকম বেশ কিছু সূত্র আছে। যারা এই সূত্রগুলা মানে শুধুমাত্র আমরা তাদেরকেই ভেক্টর রাশি বলতে পারবো, যারা এই সূত্রগুলা মানে না তাদেরকে ভেক্টর রাশি বলতে পারবো না। এটা নিয়ে আমি এক্ষুনি তোমাদের কাছে ব্রিফলি আলোচনা করব, তখন হয়তো তোমরা জিনিসগুলো ক্লিয়ার হবা। এখানে স্কেলার রাশি আর ভেক্টর রাশি নিয়ে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। তোমরা হয়তো এখন এতগুলো উদাহরণ বুঝবাও না, মনেও রাখতে পারবা না। তবে যখন আমরা পুরো ভেক্টর এবং অন্যান্য চ্যাপ্টারগুলো পড়বো, মানে পুরো ফিজিক্স জুড়ে যে বিভিন্ন রাশিগুলো পাবো, এই রাশিগুলোর মধ্যে যারা যারা স্কেলার এবং যারা যারা ভেক্টর, তাদের নামগুলো আমরা যখন বিভিন্ন চ্যাপ্টারে দেখবো তখন ওই নামগুলো থেকে আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলস আকারে পাবো। যেমন এখানে তোমাদের কাছে নতুন ওয়ার্ড হচ্ছে ডাইভারজেন্স, যেটা ভেক্টর চ্যাপ্টারের শেষের দিকে যায় পাবো। তারপরে তুমি জড়তার ভ্রামকটা নতুন করে শুনতে পারো, চক্রগতির ব্যাসার্ধ, এগুলো নতুন ওয়ার্ড তোমাদের কাছে। আবার ভেক্টরের ক্ষেত্রেও তোমরা বেশ কিছু নতুন ওয়ার্ড পাবা, যেমন ঘূর্ণয়ন বলকে টর্ক বলা হয়, বিনতিকোণ তোমাদের কাছে নতুন। তারপর এখানে যে পয়েন্টিং ভেক্টর, আমরা পয়েন্টিং ভেক্টর পাবো হচ্ছে সেকেন্ড পেপারে যখন ভৌত আলোক বিজ্ঞান পড়বো তখন। আর আবার এই তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র, এগুলো সেকেন্ড পেপারের বিভিন্ন চ্যাপ্টার, যেগুলোতে এগুলো নিয়ে আলোচনা হবে। যেমন পীড়ন, সান্দ্রতার গুণাঙ্ক আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে পড়বো ফার্স্ট পেপারে। বিভিন্ন অধ্যায়ে যারা স্কেলার এবং যারা ভেক্টর তাদেরকে নিয়ে তোমাদের এখানে এক জায়গায় করে দেওয়া হয়েছে যে মোটামুটি প্রয়োজনীয় উদাহরণগুলো তোমরা যেন এখানে পেয়ে যাও।
তাছাড়াও ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো মনে রাখার একটা টেকনিক বা ছন্দ বলতে পারো, যেটা দিয়ে বেশ কিছু ভেক্টর রাশি বেরোয় চলে আসে, আমরা এগুলো মনে রাখতে পারি, এগুলো এমসিকিউর জন্য প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো নিয়ে আমরা তেমন আলোচনা করতেছি না, কিছু বিশেষ উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, কিছু বিশেষ উদাহরণের মধ্যে যেমন 1 নাম্বার একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কি স্কেলার নাকি ভেক্টর? তোমরা যদি 9-10-এর কথা চিন্তা করো তাহলে তোমরা দেখবা যে সাধারণত তোমরা এরকম করে সার্কিট ড্র করতা, সার্কিটের মধ্যে তোমার রেজিস্ট্যান্সের ভিতরে এভাবে ইলেকট্রিসিটি ভাগ হয়ে যেত, তোমরা প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এইভাবে তড়িৎ প্রবাহের ডিরেকশন দিতা। এবং খেয়াল করে দেখো যে আই এই পাশ দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এখানে দুইটা রাস্তায় ভাগ হয়ে যাচ্ছে, এটা I1 এবং এটা হচ্ছে I2, দুইটা রাস্তায় ডিভাইডেড হয়ে তারা আবার একত্রিত হচ্ছে। তো তুমি যদি এইভাবে চিন্তা করো যে এই ভেক্টর রাশিগুলা মানে এই তড়িৎ প্রবাহ ভেক্টর রাশির মতো, বা ভেক্টর রাশিগুলো যেমন মান ও দিক থাকে তেমন এই তড়িৎ প্রবাহের মান আছে, কোন পাশ দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ হবে এবং কোন দিকে হবে। তো তোমরা এই কথাটার উপর বেসিস করে তোমরা অনেকে মনে করতে পারো বা বলতে পারো যে ভাইয়া তড়িৎ প্রবাহ তো ভেক্টর রাশি, কারণ এর মান এবং দিক আছে। বাট আমরা যদি দেখি তাহলে দেখবো যে তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি না, স্কেলার রাশি। তাহলে তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি না কেন, এটা বোঝার জন্য ওই যে আমরা বললাম ভেক্টরের কিছু বিশেষ সূত্র আছে, সেটা সম্পর্কে জানতে হবে। আমি তোমাকে যদি বলি এটা একটা বস্তু, এর উপরে দুইটা বল প্রযুক্ত হচ্ছে। আচ্ছা, এই বলটা হচ্ছে 5 নিউটন আর এই বলটা হচ্ছে 3 নিউটন, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? সামনের দিকে যাবে এবং 7 নিউটনে যাবে। এগুলো আমাদের একদম বেসিক। আমি তোমাকে যদি এরকম করে বলি এই বস্তুটার উপর এইদিকে 5 নিউটন আর বিপরীত দিক থেকে তোমার হচ্ছে 2 নিউটন, তাহলে এটা কোন দিকে যাবে? যেটা বড় সেই দিকে যাবে, এবং এর থেকে এটা যত বড় তততে যাবে, তার মানে 3 নিউটনে যাবে। এগুলো একদম বেসিক কথাবার্তা। তাহলে এখানে রেজাল্টটা হচ্ছে 7 নিউটন, এখানে রেজাল্টটা হচ্ছে 3 নিউটন, কিন্তু দুই ক্ষেত্রেই আমরা 5 আর 2 প্রয়োগ করছি। বাট এইখানে 7 আর এইখানে 3 কেন হলো? বা তোমাকে যদি আমি আরও এরকম করে বলি, তুমি খেয়াল করে দেখো, যদি এই বস্তুটার উপরে আমরা বলি এরকম করে যে এদিক থেকে 5 নিউটন যাচ্ছে আর এদিক থেকে তোমার হচ্ছে 2 নিউটন, তাহলে হয়তো এই বরাবর যাবে এবং এটা 7 কিংবা 3 কোনোটাই না হয়ে এর মাঝামাঝি একটা মান হবে। মানটা কত হবে? এরা যেহেতু 90 ডিগ্রিতে আছে তাহলে এটা 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার হবে। যাই হোক, এটা আলাদা আলোচনা, এটা আমরা সামনের দিকে যখন লব্ধি বের করতে শিখবো তখন এই জিনিসগুলো বুঝবো। আমি তোমাকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই 5 আর 2 থেকে কখনো 7 পাচ্ছি, কখনো 3 পাচ্ছি, বা কখনো এরকম একটা মান পাচ্ছি, এবং এই 5-7 থেকে এই 5 আর 2 থেকে 7 থেকে 3-এর মাঝামাঝি আমরা অনেক মানই পেতে পারি। এটা ডিপেন্ড করবে কোন দিকে কাজ করতেছে এর উপর ভিত্তি করে। কিন্তু আমাকে বলো, তুমি এই জায়গাটার কথা বলো, আমরা যদি তোমাকে এরকম একটা সিচুয়েশন যেখানে একটা কানেক্টেড জায়গা যেখান থেকে কিছু তড়িৎ প্রবাহ ঢুকছে এবং বেরোইছে, এগুলোকে সাধারণত নোড বলা হয়, আমরা যদি এরকম চিন্তা করি যে এই দিক থেকে 5 এম্পিয়ার কারেন্ট ঢুকলো আর এই দিক থেকে 2 এম্পিয়ার কারেন্ট আসলো এবং দুইটা মিলিত হয়ে এদিকে গেল, কত যাবে? 7 এম্পিয়ার। আবার তোমাকে যদি আমি এরকম করে বলি যে এই দিক থেকে 5 এম্পিয়ার কারেন্ট আসলো, আবার এই দিক থেকে 2 এম্পিয়ার কারেন্ট আসলো এবং এই দিকে চলে গেল, সেক্ষেত্রে কত এদিকে যাবে? 7 এম্পিয়ার। আমি তোমাকে এইখান থেকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এরা দুইজন বিপরীত দিকে কাজ করতেছে, বাট রেজাল্ট নর্মাল যোগের মতো। এরা দুইজন 90 ডিগ্রিতে কাজ করতেছে, বাট এদের রেজাল্ট নর্মাল যোগের মতো। তাহলে এরা 0 ডিগ্রিতে কাজ করতেছে নাকি 90 ডিগ্রিতে নাকি 180 ডিগ্রিতে, তড়িৎ প্রবাহ এই ডিরেকশনগুলোর উপর ডিপেন্ড করে না। তার মানে ভেক্টরের যে নিয়ম সেগুলো তড়িৎ প্রবাহ মানে না। যেহেতু ভেক্টরের এই নিয়মগুলো তড়িৎ প্রবাহ মানে না, এই জন্য তড়িৎ প্রবাহকে আমরা স্কেলার রাশি বলি, এটাকে আমরা ভেক্টর রাশি বলি না। আচ্ছা, এরকম তুমি যদি গুরুত্বপূর্ণ উদাহরণের কথা বলো তাহলে এরকম গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা আরও আলোচনা করতে পারি। যেমন আমি তোমাকে যদি এখন বলি চাপের কথা, তোমরা হয়তো 9-10-এ এটা সংজ্ঞা জানো যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তো আমি যদি সেই ক্ষেত্রে তোমাকে বলি যে চাপ একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, তাহলে লম্বভাবে এটা চিন্তা করলে মনে হচ্ছে না যে চাপের দিক আছে, কারণ লম্বভাবে আমরা তো উল্লেখ করে দিচ্ছি, কিন্তু চাপ এইভাবে দিক থাকার সত্ত্বেও এটা স্কেলার রাশি, ভেক্টর রাশি না। কেন? আমরা যদি এটা নিয়ে আলোচনা করতে যাই তাহলে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে চাপ স্কেলার রাশি। চাপের বিষয়টা কি দাঁড়াবে? আমরা এই যে
কোনো একটা বস্তুর উপরে যখন বল প্রয়োগ করি তখন এই যে মনে করো F ইকুয়াল টু 10 নিউটন বল প্রয়োগ করতেছি কোথায়, এইটার উপরে, কিভাবে, লম্বভাবে। যদি এর যেই জায়গাটাতে আমরা বল প্রয়োগ করতেছি এটা যদি 1 মিটার স্কয়ার হয়, তার মানে একক ক্ষেত্রফলে যদি আমরা 10 নিউটন বল প্রয়োগ করি তাহলে এখানে চাপের মানটা হচ্ছে 10 নিউটন পার মিটার স্কয়ার, বা যেটাকে আমরা 10 পেস্কেল বলতে পারি। পি ইকুয়াল টু এফ ভাগ এ, সেক্ষেত্রে 10/1 মানে 10 তোমার নিউটন পার মিটার স্কয়ার, যেটাকে আমরা 10 পেস্কেল বলি। আচ্ছা, এটা হলো চাপের মান। কিন্তু তুমি যদি কোনো একটা বস্তুর উপরে এই ধরো একক ক্ষেত্রফলে এটা 1 মিটার স্কয়ার, এই ক্ষেত্রফলে তুমি যদি এরকম বাঁকাভাবে বল প্রয়োগ করো এবং সেই বলের মানটা যদি 10 নিউটন হয়, তাহলে আমাদের এই বস্তুটাতে এই বরাবর বল প্রয়োগ হচ্ছে, আর এই যে তলটা আছে এই তলটার এই লম্ব দিকে এই বলটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই বলটা যে এফ বলটা আছে, এফ বলটা আমি বাঁকাভাবে প্রয়োগ করতেছি, এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। যদি আমরা এই যে উলম্ব দিকের সঙ্গে থিটা কোণে বলটা প্রয়োগ করি তাহলে একান্তর কোণ অনুযায়ী এটা থিটা হবে এবং এই বলটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে। তোমরা যখন সামনের দিকে ভেক্টরের বিভাজন শিখবা তখন এই জিনিসটা ক্লিয়ার করে দিব আমি, জাস্ট এখন জেনে রাখো। তোমাদের কারো কাছে এটা ক্লিয়ার না হইতে পারো, সেটা হচ্ছে যেদিকে কোণ থাকে সমকোণী ত্রিভুজের যে ওইদিকে আমরা হচ্ছে ভূমি বলি, তাহলে এদিকে কোণ থাকলে এটাকে অনুভূমিক উপাংশ, এটাকে এফ কস থিটা বলা হয় আর এটাকে এফ সাইন থিটা বলা হয়। যাদের এই কথাগুলো বুঝতে সমস্যা হচ্ছে, আমি আবার বলতেছি, এটা আমরা ভেক্টরের বিভাজন, অনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ বের করার সময় সামনের লেকচারগুলোতে পাবো। তোমাকে আমি বুঝাতে চাচ্ছি এইখানে এই বস্তুটার উপরে আমি যখন সোজা লম্বভাবে বল প্রয়োগ না করে যদি বাঁকাভাবে বল প্রয়োগ করি, তাহলে চাপের মান যদি বের করতে চাই তাহলে এই অঙ্কে এই তলের লম্বভাবে কতটুকু বল প্রয়োগ হচ্ছে এফ কস থিটা, আর একক ক্ষেত্রফলে এ, তাহলে এই সিচুয়েশনে এফ না লিখে এফ কস থিটা লিখতে হবে। কেন? এই তলটার সঙ্গে লম্বভাবে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা তোমাকে নিতে হবে এবং তুমি বল বিভিন্নভাবে প্রয়োগ করতে পারো, এই জন্য বলটা তুমি কোন দিকে প্রয়োগ করতেছ এটা ম্যাটার করতে পারে, কিন্তু চাপের বেলা এটা ম্যাটার করে না। চাপ অল টাইম ওই তলে লম্বভাবে, তুমি যেভাবে বল প্রয়োগ করো লম্বভাবে যতটুকু বল কাজ করে একমাত্র চাপের জন্য ততটুকুই নিতে হবে। এই জন্য চাপ কোন দিক এটা ম্যাটার করে না, ম্যাটার করে যে তলে চাপ প্রয়োগ করতেছো তার লম্বভাবে। তুমি যদি মেঝেতে বল প্রয়োগ চাপ প্রয়োগ করতে চাও তাহলে নিচের দিকে, তুমি যদি এই দেওয়ালে চাপ প্রয়োগ করতে চাও তাহলে এই বরাবর। তার মানে চাপের বেলা ডিরেকশনটা ইম্পর্টেন্ট না, তুমি যার উপরে চাপ প্রয়োগ করবা তোমাকে বলটা প্রয়োগ করতে হবে তার সাথে লম্বভাবে। আরও এটা এইভাবেও চিন্তা করা যায়, তোমরা যে অনেক সময় পে স্কেলের সূত্র পড়ছো, খেয়াল করে দেখো যে আমরা যদি চিন্তা করি যে এটা একটা সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন আছে, আমরা এই পিস্টনটাকে উঠানামা করাইতে পারি। যদি এই পিস্টনটাকে আমরা উঠানামা করাই, এর ভিতরে যদি লিকুইড থাকে, তরল থাকে, এবং এই পিস্টনটা দিয়ে যখন আমরা চাপ দিব মানে বল প্রয়োগ করব, তখন কিন্তু এই বলটা এর সব দেওয়ালে লম্বভাবে ছড়ায় পড়ে, সব দেওয়ালে লম্বভাবে ছড়ায় পড়ে। তার মানে এর নির্দিষ্ট কোনো দিক থাকতেছে না, এটা যেইভাবেই দেওয়ালটা পাচ্ছে তার সঙ্গে লম্বভাবে কাজ করতেছে, তাহলে এর নির্দিষ্ট কোনো দিক নাই। এর দিকটা কি? ওই তলে লম্ব বরাবর। এই জন্য চাপকে আমরা স্কেলার বলি, ভেক্টর বলি না। আচ্ছা, তোমাদের আগের স্লাইডে আমি যেটা পড়াইলাম এই যে তড়িৎ প্রবাহের বিষয়টা, এই তড়িৎ প্রবাহ থেকে কিন্তু কোশ্চেন হয় যে তড়িৎ প্রবাহের বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে তোমাকে কখনো অনুধাবনমূলক কোশ্চেন করবে যে যদি কোনো ভৌত রাশির মান ও দিক থাকে তাহলেই কি তাকে ভেক্টর বলা যাবে। তো তোমার ব্যাখ্যাটা হবে এরকম যে মান ও দিক থাকলেই তাকে ভেক্টর বলা যাবে না, মান ও দিকের পাশাপাশি তাকে ভেক্টর যুগের যে বিশেষ সূত্রগুলো আছে সেগুলোকে মানতে হবে। যদি মানে তাহলে ভেক্টর রাশি বলতে পারবো। যেমন তড়িৎ প্রবাহের মান ও দিক থাকার সত্ত্বেও এই ভেক্টর যুগে যে বিশেষ সূত্রগুলো আছে এই বিশেষ সূত্রগুলো মানে না, যেহেতু বিশেষ সূত্রগুলো মানে না সুতরাং এটা ভেক্টর রাশি নয়। তো আমরা তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করলাম, চাপ নিয়ে আলোচনা করলাম। এরপরে যে গুরুত্বপূর্ণ এক্সাম্পলটা, এরপরে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হিসেবে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে তড়িৎ বিভব আর তড়িৎ প্রাবল্য। এই দুটো গুরুত্বপূর্ণ এমসিকিউ বারবার আসে। তোমরা হয়তো 9-10-এ পড়ছো যে ধরো কোনো একটা চার্জিত বস্তু এর আশেপাশে যতদূর পর্যন্ত তার প্রভাব থাকে সেটাকে তার আমরা হচ্ছে ক্ষেত্র বলি। চার্জিত বস্তুর জন্য তার ক্ষেত্রটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। গ্র্যাভিটি যতদূর পর্যন্ত কাজ করে তার জন্য এটাকে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র বলি।
তারপর তোমার হচ্ছে চৌম্বক যতদূর পর্যন্ত কাজ করে সেটাকে আমরা চৌম্বক ক্ষেত্র বলি। যাই হোক, তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটা একক ধনাত্মক চার্জ নিয়ে আসি, এই একক ধনাত্মক চার্জ নিয়ে আসলে ও যে পরিমাণ বল অনুভব করে কিংবা ওকে নিয়ে আসতে যেই পরিমাণ বল প্রয়োগ করতে হয় ওটাকে আমরা প্রাবল্য বলি। ই সমান সমান F/Q, তোমাদের হয়তো মনে আছে। আর এই একক ধনাত্মক চার্জটাকে নিয়ে আসতে তোমাকে যে পরিমাণ কাজ করতে হয়, সেই একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে সেই বিন্দুর বিভব বলে। তাহলে খেয়াল করে দেখো, বিভব ডিপেন্ড করতেছে কাজের উপর আর প্রাবল্য ডিপেন্ড করতেছে বলের উপর। এই বল ভেক্টর রাশি, এই জন্য প্রাবল্য ভেক্টর রাশি। প্রাবল্যের দিক বা এই সম্পর্কে বিস্তারিত আমরা স্থিরতড়িৎ অধ্যায়ে পড়াবো, সেকেন্ড পেপারের 2 অধ্যায়। তুমি জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে বিভব আসছে কাজ থেকে, এই জন্য বিভব আসছে কাজ থেকে দেখে বিভব হচ্ছে স্কেলার রাশি, আর প্রাবল্য আসছে বল থেকে, বল ভেক্টর রাশি দেখে প্রাবল্য ভেক্টর রাশি। এইগুলোর ইংরেজি নামগুলো দিয়ে অনেক সময় এডমিশনের এমসিকিউ আসে, যেমন এরকম কোশ্চেন আসে যে নিচের কোনটি স্কেলার রাশি, ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব, তড়িৎ বিভবের ইংরেজি নামগুলো থাকে। আচ্ছা, এই গেল হচ্ছে গুরুত্বপূর্ণ দুটো কথা। একটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, এই তড়িৎ প্রাবল্য হচ্ছে ভেক্টর। আমি সব র্যান্ডম উদাহরণগুলো নিয়ে আলোচনা করতেছি না, সবচেয়ে কনফিউজিং এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে শুধু আলোচনা করতেছি। আর তড়িৎ আমরা যদি বিভব এর কথা বলি তাহলে এটা কিন্তু স্কেলার। আচ্ছা, এই দুটো কথা মনে রাখবা। আচ্ছা, আর দুটো গুরুত্বপূর্ণ উদাহরণ তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্ষেত্রফল, আর আরেকটা তল বা তলের ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে আয়তন। আচ্ছা, ভেক্টরের সামনের দিকে আমরা গুণন পড়ব। ভেক্টরের গুণন 2 ক্যাটাগরির হয়, একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। এটাও সামনের আলোচনা, তোমরা যারা এখন বুঝতে পারতেছো না বা বুঝতেছো না সেটার জন্য চাপ নেওয়া দরকার নেই, সামনে এটা নিয়ে আলোচনা হবে। শুধু মনে রাখবা, ক্ষেত্রফল আমরা বের করি দুইটা ভেক্টর রাশির ভেক্টর গুণনের মাধ্যমে, আর দুইটা ভেক্টরের ভেক্টর গুণন একটা ভেক্টর রাশি, এই জন্য ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি। যে এই কথাগুলা সামনে যখন গুণন পড়াবো তখন বুঝবা। আচ্ছা, ক্ষেত্রফল কি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি তো দিক থেকে, দিকটা কোন দিকে? ওই তলের সঙ্গে, যে তলের ক্ষেত্রফল বের করতেছো তার সঙ্গে লম্ব দিকে। যেমন এই বোর্ডটা আছে, এই বোর্ডের দিকটা কোন দিকে? এর সঙ্গে লম্ব দিকে। মেঝেটার দিক কোন দিকে? মেঝে থেকে লম্ব দিকে। আমরা যদি ছাদ বা সিলিন্ডার কথা বলি, ওইটার দিকটা হচ্ছে ওর সঙ্গে লম্বভাবে। তার মানে কোনো তলের সঙ্গে যে লম্ব দিকটা আছে ওইটা হচ্ছে ওই ক্ষেত্রফলের দিক। আর আয়তন কি? আয়তন স্কেলার। আয়তন স্কেলার। সাধারণত তিনটা মান দিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এভাবে আয়তন বের করি। আয়তন বের করার জন্য দুইটা ভেক্টরের ক্রস গুণনের সঙ্গে তৃতীয় ভেক্টরের ডট গুণন করে আয়তন বের করা হয়। এটা আমি গুণনে পড়াবো তোমাদেরকে। দেখো, গুণনের ওখানে যাই এটা আলোচনা করব। দুইটা ভেক্টরের ক্রস গুণন একটা ভেক্টর রাশি, আর ওই ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টরের ডট গুণন একটা স্কেলার রাশি, এই জন্য আয়তন স্কেলার রাশি। আর দুইটা ভেক্টরের আয়তন বের করতে গেলে, যেমন যদি আমাদের চতুর্ভুজের দুইটা বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের বাহুগুলোকে ক্রস গুণন করতে হয়। ত্রিভুজ হলে ক্রস গুণন করে সামনে হাফ নিতে হয়। তো যেহেতু ক্রস গুণন করতে হয়, এটা একটা ভেক্টর রাশি, এই জন্য ক্ষেত্রফল ভেক্টর রাশি। তো তোমাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করলাম। তড়িৎ প্রবাহ মান ও দিক আছে, বাট স্কেলার, কারণ এই ভেক্টরের যে সূত্রগুলা, বিশেষ সূত্রগুলা মানে না। তারপর আমরা আলোচনা করলাম হচ্ছে চাপ নিয়ে, এরপর আলোচনা করলাম আমরা হচ্ছে তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব নিয়ে, এরপর ক্ষেত্রফল, আয়তন নিয়ে। এগুলো গুরুত্বপূর্ণ উদাহরণ, এই উদাহরণগুলো পড়বা। এছাড়াও তোমাদেরকে আমি এই যে এখানে অনেকগুলো উদাহরণ দিয়ে দিছি, এই উদাহরণগুলো তোমরা হচ্ছে এখান থেকে পড়ার চেষ্টা করবা। আমি তোমাদের এই ভিডিওর যে ইউটিউবে যেখানে ভিডিওটা দিব, ইউটিউবের ওই ভিডিওর ওখানে আমি তোমাদের এই স্লাইডটা দিয়ে দিব, তোমরা এই স্লাইড থেকে এই ইনফরমেশনগুলো পড়বা। এরপরে যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে ভেক্টরের প্রকাশ। আচ্ছা, ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়? ভেক্টরকে মেজরলি দুইভাবে প্রকাশ করা যায়। ভেক্টরকে আমরা যে দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে সরলরেখা দ্বারা বা জ্যামিতিক প্রকাশ, আরেকটা হচ্ছে অক্ষর দ্বারা। সরলরেখা দ্বারা বা জ্যামিতিক প্রকাশটা কেমন? সরলরেখা দ্বারা বা জ্যামিতিক প্রকাশটা হচ্ছে এরকম, ধরো কোনো ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করব, এখানে ধরো এটা 1 2 3 4 5, আচ্ছা ধরো এটা 6 ঘর গেল, তাহলে এটা একটা ভেক্টর রাশি যেটা এই দিকে কাজ করতেছে এবং যার ধরো প্রতি ঘর সমান সমান 1, তাহলে 6 ঘর গেছে, তাহলে এর মান হচ্ছে 6।
এর নিচে আরেকটা ভেক্টর দিলাম আমরা, যেটা ওই দিকেই গেছে কিন্তু তার তুলনায় এটা অর্ধেক। তাহলে এই ভেক্টরটার মানের তুলনায় এই ভেক্টরটার মান অর্ধেক, এরা দুইজন একই দিকে কাজ করে। প্রতিটা ঘর যদি 1 1 করে হয় তাহলে এর মান হচ্ছে 6 আর এর মান হচ্ছে 3। আমরা যদি আরেকটা ভেক্টর নিই, যে ভেক্টরটা এই বরাবর কাজ করতেছে, তাহলে এই ভেক্টরটা এর মান 3 কিন্তু এর দিকটা একই না, এর দিকটা এই বরাবর, তাহলে এটা কোন দিকে এবং এর মান কত? এই যে আমরা ভেক্টরের মান এবং দিক প্রকাশ করতে পারতেছি একটা সরলরেখা দিয়ে, এই প্রকাশটাকে এই জন্য বলা হয় সরলরেখা দ্বারা প্রকাশ বা জ্যামিতিক প্রকাশ। তবে আমরা অক্ষর দ্বারা যখন প্রকাশ করি তখন এভাবে প্রকাশ করি না। যেমন তোমরা খেয়াল করে দেখো, ব্যবহার করছো তোমরা, যে আমরা যদি বলের কথা বলি, বল ভেক্টর আসে, ধরো কোনো কিছুর উপরে 10 নিউটন বল প্রয়োগ হচ্ছে, কোন দিকে? উত্তর দিকে। আচ্ছা, উত্তর দিকে 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, তো বল ভেক্টর আসি মান এবং দিক, এবং এটা আমরা কিভাবে প্রকাশ করি? অ্যাপ দিয়ে, বল ফোর্স বোঝানোর জন্য। আর এটা যে ভেক্টর, এটা বোঝানোর জন্য উপরে আমরা তীর চিহ্ন দিই। তাহলে ভেক্টরকে প্রকাশ করার জন্য উপরে তীর চিহ্ন দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করি। তাহলে কোনো কিছুকে যদি কোনো অ্যালফাবেট বা অক্ষর দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে ভেক্টর প্রকাশ করতে গেলে আমরা সাধারণত তার উপরে একটা তীর চিহ্ন দিই। তবে এর আরও কিছু প্রয়োগ আছে বা প্রকাশ আছে, যেমন আমরা শুধু উপরে বার চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, নিচে শুধু বার চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এই অ্যালফাবেটটাকে বোল্ড করে, মোটা করে আমরা বোল্ড করে লিখতে পারি। এভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়। আর সব সময় তোমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু অনেক অঙ্কে জাস্ট এইভাবে লিখি, F = 10 নিউটন, তার মানে বলের মান কত? 10 নিউটন। আমাদের কিন্তু ওই সব সময় কোন দিকে বলটা প্রয়োগ হচ্ছে এটা জানার দরকার পড়ে না, আমার দরকার পড়ে যে কত নিউটন বল প্রয়োগ হচ্ছে। মানে ভেক্টর রাশি শুধু মান প্রকাশ করার দরকার হয়। যখন ভেক্টর রাশি শুধু মান প্রকাশ করার প্রয়োজন হয় তখন সাধারণত আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করি। তো শুধু মডুলাস ব্যবহার করতে পারো, অথবা শুধু অ্যালফাবেটটা লিখতে পারো। যেমন F, শুধু অ্যালফাবেটটা লিখছি আমরা, শুধু অ্যালফাবেট দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করা যায়। মনে রাখবা, ভেক্টর রাশির জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত প্রকাশ হচ্ছে এটা, উপরে তীর চিহ্ন। আর মানের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় শুধু অ্যালফাবেটটা, তবে মডুলাসও ব্যবহার করা হয়। এগুলোর মাধ্যমে ভেক্টরকে প্রকাশ করা যায়, তবে খুব বেশি এগুলো ব্যবহার করা হয় না। খুব বেশি ব্যবহার করা হয় না, এর পিছনে কিছু কারণ আছে। তোমরা খেয়াল করে দেখো, গড় এভারেজ বের করার জন্য উপরে টান দিই, তাহলে এটা ভেক্টর নাকি এভারেজ? কনফিউশন ক্রিয়েট করবে। সাধারণত গুরুত্ব বুঝাতে আমরা আন্ডারলাইন করি, তাহলে এটা গুরুত্ব নাকি তোমার হচ্ছে ওই যে আমরা ভেক্টর প্রকাশ করতেছি, কনফিউশন ক্রিয়েট করে। আর বোল্ড তো লেখা অসুবিধাজনক, কি যে বারবার লিখে লিখে প্রকাশ করতে হচ্ছে, মানে টাইপিংয়ের ক্ষেত্রে সুবিধাজনক, বাট আমরা যদি নর্মালি লিখতে চাই তাহলে এটা অসুবিধাজনক, এই জন্য আমরা এটা তেমন ব্যবহার করি না। আচ্ছা, এই কথাগুলো এখানে বলা আছে, তোমরা এগুলা দেখে নিতে পারো। এরপরে ভেক্টরের আরেক ধরনের বিশেষ প্রকাশ আছে, সেটা হচ্ছে ত্রিমাত্রিক অবস্থা। যেমন তোমরা ম্যাথে সরলরেখায় যখন কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতা, তখন এক্স অক্ষ বরাবর কয় ঘর গেছো আর ওয়াই অক্ষ বরাবর কয় ঘর গেছো, এভাবে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতা। ধরো এক্স অক্ষ বরাবর যদি তুমি 3 ঘর যাও তাহলে 3, আর ওয়াই অক্ষ বরাবর 4 ঘর গেলে 4, 3,4 লিখতা, 3,4 লিখতা। এটা স্থানাঙ্ক ব্যবস্থায়, এটা কি স্থানাঙ্ক ব্যবস্থায়। তবে ভেক্টরে যদি আমি এক্স অক্ষ বরাবর যাই, এটা যদি আমার এক্স এক্সিস হয় আর এটা যদি আমার ওয়াই এক্সিস হয়, তাহলে এক্স অক্ষ বরাবর আমি যতটুকু যাই, ওইটা যে এক্স অক্ষ বরাবর গেছি এইটা দেখানোর জন্য আমরা একটা একক ভেক্টর ব্যবহার করি, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আই মূলত এইটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে এই ডিরেকশনটাকে প্রকাশ করে, এবং উপরে একটা টুপি চিহ্ন দিই। এটা সামনের ক্লাসে যখন আমি একক ভেক্টর পড়াবো, বিশেষ ভেক্টরগুলো, তখন এটা নিয়ে ক্লিয়ার করে দেব। তবে আই কি নির্দেশ করতেছে? এক্স অক্ষ। আমরা যখন ওয়াই অক্ষের দিকে যাব তখন এটা জে নির্দেশ করবে। যদি এটা 4 হয় তাহলে 4 জে দিয়ে আমরা হচ্ছে এরকম টুপি চিহ্ন দিব। মূলত ভেক্টরটা কি? মূলত ভেক্টরটা হচ্ছে এইটা। এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে 3i + 4j। তার মানে এক্স অক্ষ বরাবর 3 ঘর আর ওয়াই অক্ষ বরাবর 4 গেছি। আগে যেটা স্থানাঙ্ক ব্যবস্থায় লিখতাম ওটাই এটা, পার্থক্য হচ্ছে এটা ভেক্টর আকারে প্রকাশ। এখন তুমি যদি এক্স অক্ষ বরাবর যাও তাহলে আই, তুমি যদি ওয়াই অক্ষ বরাবর যাও তাহলে জে, আর তুমি যদি উপরের দিকে যাও জেড অক্ষ বরাবর তাহলে হচ্ছে কে। তাহলে মূলত 3 দিকে 3টা ডিরেকশন প্রকাশ করার জন্য আমরা আই জে কে 3টা বিশেষ ভেক্টর ব্যবহার করি। এদেরকে আমরা একক ভেক্টর বলি, আই জে অথবা কে।
তো এটা বিশেষ তিনটা অক্ষকে প্রকাশ করে, কিন্তু কোনো ভেক্টর তো র্যান্ডমলি যে কোনো দিকে হইতে পারে, এটা একটা এ ভেক্টর এই দিকে, তো এর দিকটা প্রকাশ করার জন্য আমরা এর একক ভেক্টর ব্যবহার করি। জেনারেলি একক ভেক্টরগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয় আর উপরে টুপি চিহ্ন দেওয়া হয়। এটাও এক ধরনের ভেক্টরের প্রকাশ, তবে এটা ভেক্টরের একটা বিশেষ ক্যাটাগরির প্রকাশ, এটাকে আমরা একক ভেক্টর বলি। তার মানে যে কোনো ভেক্টরকে এরকম টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা যায় না, শুধুমাত্র একক ভেক্টরগুলোকেই টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো এটা নিয়ে আমাদের আলোচনা সামনের ক্লাসগুলোতে আরও ব্রিফলি হবে। আমরা মেইনলি পড়লাম ভেক্টরের প্রকাশ, এটা একটা বিশেষ প্রকাশ, এইভাবে যে কোনো ভেক্টরকে প্রকাশ করা যায় না, শুধুমাত্র একক ভেক্টরকে প্রকাশ করা যায়। আর আমরা এই যে আগের যেটা দেখলাম, এইভাবে যে কোনো ভেক্টরকে প্রকাশ করা যায়। আজকের লেকচারে আমরা মূলত ভেক্টর রাশি কি, তারপর রাশির প্রকারভেদ এবং ভেক্টর রাশি, এবং কখন কাউকে ভেক্টর রাশি বলা যাবে আর কখন যাবে না, এই ব্যাখ্যাগুলো পড়লাম, কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ পড়লাম এবং ভেক্টরের প্রকাশ পড়লাম। আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো।